আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা সংখ্যা পদ্ধতি দ্বিতীয় ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ এবং একটু জটিল টপিক শিখব। টপিকটা হচ্ছে মূলদ অমূলদ সংখ্যা। আজকের পর, আবারও বলছি, আজকের পর এই টপিকে আপনাদের আর সমস্যা হবে না যদি ঠিকমতো ক্লাসটা করতে পারেন। কথা দিচ্ছি যে আজকের পর মূলদ অমূলদ সংখ্যার প্রশ্নে আপনার সমস্যা হবে না। তো প্রাইমারিতে 2023 সালেও প্রশ্ন আসছে, মূলদ থেকে নিবন্ধনে প্রশ্ন হয়, বিসিএস পিলিতে প্রশ্ন হয়। তো যারা যুক্ত আছে একটু জানান কথা লেখাটা ক্লিয়ার কিনা, জাস্ট ধরে ধরে ক্লাসটা করেন। মূলদ সংখ্যা আজকে আমরা শেষ করব। কথা লেখা ক্লিয়ার আছে? কথা শোনা যাচ্ছে? কথা লেখা ক্লিয়ার? ক্লিয়ার আছে, তাহলে শুরু করি আমি। হ্যাঁ, উপস্থিতি তো খুবই কম। তো যাই হোক, যারা উপস্থিত আছেন ঠিকঠাক মতো ক্লাস করেন। ওকে, সবাই মূলদ অমূলদ সংখ্যা আপনারা শিখছেন, সেটা মাধ্যমিক লেভেলে হোক, জবের পড়াশোনার ক্ষেত্রে হোক, বিভিন্ন বই পুস্তক থেকে হোক, বাট এইভাবে শেখেন নাই। আমি শিওর আপনারা এইভাবে শেখেন নাই, মানে পার্থক্য আকারে শিখলে আমাদের চিনতে সুবিধা হবে। একটু আমরা ব্যাপারটা দেখি ভালো করে। মূলদ সংখ্যার ইংরেজিটা হচ্ছে রেশনাল নাম্বার। রেশিও মানে অনুপাত বা ভগ্নাংশ। তাহলে যেসব সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি তারা মূলদ, আর ইরেশনাল মানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে অমূলদ হলো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। বাট এই দুইটা লাইন দিয়ে আমরা আসলে মূলদ অমূলদ সংখ্যার প্রশ্ন উত্তর করতে পারবো না। এটা হলো মূলদ সংখ্যার ডেফিনেশন, যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে আর অমূলদ সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। এটা ডেফিনেশন, বাট এটার মাধ্যমে আমরা আসলে প্রশ্ন উত্তর করতে পারবো না, পরীক্ষায় প্রশ্ন উত্তর করতে পারবো না। তাহলে কি করা যায়? বেশ কিছু পার্থক্য আমি লিখে রেখেছি, এগুলো আমি বুঝাই দিব। এগুলো এই তিনটা জিনিস যদি ভালো করে আয়ত্ত করতে পারেন তাহলে আপনি মূলদ অমূলদ সংখ্যার সকল প্রশ্ন আপনি পারবেন। ওকে, তাহলে দেখা যাক। দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা হলো মূলদ সংখ্যা। সকল পূর্ণ সংখ্যা তার মানে কি? এই যে 0, 1, 2, 3, 4, 5 এরকম -1, -2, -3 যত এই ধরনের পূর্ণ সংখ্যা আছে, মানে যেসব সংখ্যায় দশমিক নাই তারা সবাই মূলদ। তাহলে দুনিয়ার সকল মূলদ সংখ্যাই, দুনিয়ার সকল পূর্ণ সংখ্যাই মূলদ। সকল পূর্ণ সংখ্যা মানে যে সংখ্যায় কোনো দশমিক নাই সেটাই মূলদ। সোজা কথা। আপনি লেখেন যদি 20, 100 সব কি মূলদ সংখ্যা। দুনিয়ার সকল সাধারণ ভগ্নাংশ, যেমন 2/3, 5/7, হ্যাঁ, 9/2, এগুলো সব কি মূলদ। তাহলে কি কি পাইছি বলেন তো? যে দুনিয়ার সকল পূর্ণ সংখ্যায়, যে -2, -1, 0, 1, 2, এটা সবাই 4, 3, এটা সবাই মূলদ সংখ্যা। আবার সকল ভগ্নাংশ, সাধারণ যে ভগ্নাংশ আছে, এরা হলো মূলদ সংখ্যা। তাহলে অমূলদ কারা? অমূলদটা আসলে কি? অমূলদ হলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। যেমন পাইয়ের মানটা কত? 3.1416, এরকম অনেক, শেষ নাই। তাই এটাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। তাহলে পাই একটা অমূলদ সংখ্যা। ই হচ্ছে অয়েলারের দুর্ভোগ। এটা বাংলাটা কি? এই ইটার পরিচয়টা হচ্ছে অয়েলারের দুর্ভোগ। তো এই ইর একটা মান আছে, এই মানটা হলো 2.718 এরকম। তাহলে এটাকেও ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। তাহলে পাই ই এটা কি? অমূলদ সংখ্যা। আমরা কেবল জাস্ট ডেফিনেশন পড়ছি, এখনো পার্থক্য আকারে পড়ি নাই।
আমাদের এখন পার্থক্যকার পড়তে হবে। তো পার্থক্যকার প্রকার পড়ার আগে আমাদের একটু পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে জানতে হবে। পূর্ণবর্গ সংখ্যা একটু ভালো করে সবাই খেয়াল করি। পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা হলো যাদেরকে বর্গ আকারে প্রকাশ করা যায়। যেমন 1 এর স্কোয়ার করলে 1 হয়, 2 এর স্কোয়ার করলে 4 হয়, 3 এর স্কোয়ার করলে 9 হয়, 4 এর স্কোয়ার করলে 16 হয়, 5 এর স্কোয়ার করলে 25 হয়, এরকম করে 10 এর স্কোয়ার করলে 100 হয়, 11 এর স্কোয়ার করলে 121 হয়, 12 এর স্কোয়ার করলে 144 হয়। এই যে হাতের ডানে যারা আছে এরা সবাই পূর্ণবর্গ সংখ্যা, কারণ এদেরকে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা আপনারা বলেন তো 20 পূর্ণবর্গ কিনা, কমেন্টে জানান 20 কি পূর্ণবর্গ কিনা বলেন তো। 20 কি আমরা বর্গ আকারে লিখতে পারি? মানে যে সংখ্যাটাকে পাওয়ার 2 আকারে প্রকাশ করা যায় সেটা হলো পূর্ণবর্গ সংখ্যা। 20 কি পূর্ণবর্গ বলেন তো, 20 পূর্ণবর্গ কিনা বলেন। 20 পূর্ণবর্গ কিনা? 20 পূর্ণবর্গ না, কারণ আমরা 20 এমন কোনো সংখ্যা নাই যার স্কোয়ার করলে আপনি 20 পাবেন, এটা হয় না, তাহলে বাদ, পূর্ণবর্গ না। তাহলে পূর্ণবর্গ জিনিসটা কি? যাদেরকে আমরা বর্গ আকারে প্রকাশ করতে পারি এরা সবাই পূর্ণবর্গ। এখন এই পূর্ণবর্গ সংখ্যার উপর যদি আমরা রুট দেই তা সবসময় মূলত হবে, যেমন √1, √4, √9, √16, √25, √100, √81। এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি রুটের ভিতরে থাকে আমরা চোখ বন্ধ করে সেগুলো কি বলবো? মূলদ বলবো। আর এর বাইরে যে সংখ্যা আছে তার উপর রুট থাকলে অমূলদ বলবো। এবং আরো একটা বুদ্ধি আপনাদের আমি শিখাই দিচ্ছি। বুদ্ধিটা কি? আগে বুঝতে হবে, আমরা যদি একটা সংখ্যার রুট করার পর পূর্ণ সংখ্যা পাই তাইলে তার অ্যান্সারটা মূলদ হবে, আর পূর্ণ সংখ্যা না পাই দশমিক পাইলে অমূলদ হবে। বুদ্ধিটা হচ্ছে এরকম যে আপনি রুটের ভিতরে যদি সংখ্যা দেখেন তাহলে রুট থাকলে এই সংখ্যাটাকে যদি পাওয়ার 2 আকারে প্রকাশ করতে পারেন তাইলে মূলদ দিবেন, আর না পারলে মূলদ দিবেন না। দেখেন 4কে আমি পাওয়ার 2 দিতে পারি, এটা একটা কাটা যায় থাকে 2, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আবার দেখেন √9, এখন রুট আছে মানে ভিতরের সংখ্যাটা পাওয়ার আমি 2 বানানোর চেষ্টা করব, মানে বর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করব। যদি আমি পারি তাইলে মূলদ, আর না পারলেও মূলদ। দেখেন আমি পারি কিনা, হ্যাঁ পারছি, তাহলে √9 মূলদ। বাট অমূলদ তাহলে কি? যেমন আমি লিখলাম √2, আমি 2কে কি বর্গ আকার প্রকাশ করতে পারি না, তাহলে এটা দশমিক আসবে। কত আসবে আমার জানা দরকার নেই, এবার দশমিক আসবে। যেমন √5, এটা একটা অমূলদ সংখ্যা। কেন? কারণ 5কে পাওয়ার 2 দিয়ে প্রকাশ করা যায় না। যেমন আমি যদি লিখি √20, 20কে পাওয়ার 2 দেওয়া যায় না, তাহলে এটা অমূলদ সংখ্যা। একদম সহজ। যেমন আমরা একটু প্র্যাকটিস করি সবাই। আপনারা বলেন তো এটা কি মূলদ নাকি অমূলদ? √8 মূলদ নাকি অমূলদ? আপনারা বলবেন √8 কি মূলদ নাকি অমূলদ? এটা আজকের ক্লাসের পরে মূলদ অমূলদ সমস্যা হবে না, এটা গ্যারান্টি। আপনি শেষ পর্যন্ত ক্লাস করেন তাইলে বুঝতে পারবেন। প্রচুর পরিমাণে প্রশ্ন আমরা প্র্যাকটিস করবো। তো 3 জন উত্তর করছেন, সবাই চেষ্টা করবেন। এটা মূলদ না, এটা অমূলদ। কারণ আমি যখনই রুট দেখব, কথাটা আমার স্পষ্ট শোনেন, এই যে পূর্ণ সংখ্যা আসবে না দশমিক আসবে এটা বোঝার উপায় কি? ভাই রুট যখন থাকবে ভিতরের সংখ্যাটাকে যদি আমি পাওয়ার 2 দিতে পারি তাইলে মূলদ, আর না পারলে অমূলদ। আচ্ছা আমি 8কে তো পাওয়ার 2 দিতে পারি না, এমন কোনো সংখ্যা নাই যার স্কোয়ার করলে 8 আসে, তাহলে আমার 8 পূর্ণবর্গ সংখ্যা না, তার রুট করলে দশমিক আসবে, তাহলে এটা অমূলদ সংখ্যা। এটা করলে দশমিক আসবে, তাহলে এটা অমূলদ সংখ্যা। বুঝতে পারছি? আচ্ছা আপনারা তাহলে এইটা বলেন, এটা বললে আপনাদের পরবর্তীতে যাব আমি। এইটা কি ধরনের সংখ্যা? এটা কি মূলদ নাকি অমূলদ বলেন? এটার অ্যান্সার দেন, মূলদ নাকি অমূলদ? আপনার রুট দেখলে ধান্দা হচ্ছে, টার্গেট হচ্ছে ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 বানানো, রুট কাটার জন্য। যদি আপনি না বানাতে পারেন তাহলে রুট কাটতে পারবেন না, দশমিক নিয়ে আসতে হবে আপনাকে।
এটা কত, অ্যান্সার কত? ওকে, এইটা বুঝতে পারছেন আশা করছি। আমার ভিতরে ভাই রুট যেহেতু আছে, তাহলে ভিতরের সংখ্যাটাকে আমাকে কি করতে হবে, পাওয়ার 2 আকারে প্রকাশ করার চেষ্টা করতে হবে। 225 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 15 স্কোয়ার করলে 225 হয়। এই স্কোয়ার আর রুট সবসময় কাটা যায়, এরা শত্রু একে অপরের। তাহলে দেখেন এই জিনিসটার আউটপুটটা আমি একটা পূর্ণ সংখ্যা পাইছি, আর পূর্ণ সংখ্যা পাইছি মানেই মূলত। তাহলে আশা করি এইটা শেষ, এই 2 নাম্বার পার্থক্যটা শেষ। এবার আমি 3 নাম্বারে আসি। এবার আমি পূর্ণ ঘন সংখ্যা চেনাবো আপনাদেরকে। পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যা, পূর্ণ ঘন সংখ্যাটা কি? পূর্ণ বর্গ ছিল যে বর্গ আকারে প্রকাশ করা যাবে, তাহলে পূর্ণ ঘন মানে ঘন আকারে প্রকাশ করা যাবে, তাই না? যেমন 1 কিউব করলে 1 হয়, 2 কিউব করলে 8 হয়। 2 কিউব করলে কেন 8 হয়? 2 কিউব মানে 2কে 3 বার গুণ করা, এই পাওয়ার যত থাকে ততবার গুণ করা লাগে। 3 কিউব মানে হলো 27, 4 কিউব মানে হলো 64, 5 কিউব মানে হলো 125, আর এরকম আছে। তাহলে আমরা এই যে হাতের ডানে যাদেরকে দেখতে পাচ্ছি এরা সবাই পূর্ণ ঘন সংখ্যা, কারণ এদেরকে ঘন আকারে প্রকাশ করা যায়। আচ্ছা, আপনারা আমাকে একটা প্রশ্ন করবেন, মানে সরি উত্তর দিবেন, সেটা হলো 9 কি পূর্ণ ঘন সংখ্যা কিনা? 9 পূর্ণ ঘন সংখ্যা কিনা এটা বলেন, তাইলেই হবে। 9 পূর্ণ ঘন সংখ্যা কিনা? Yes or no? নয় পূর্ণ ঘন সংখ্যা না, কারণটা কি? কারণ 9 পূর্ণ বর্গ সংখ্যা, এটাকে তো আমরা 3 দিতে পারি না পাওয়ার। পূর্ণ ঘন সংখ্যা মানে পাওয়ার 3 আকারে প্রকাশ করতে হবে, 3 আকারে প্রকাশ করা যায় না, তাহলে এটা পূর্ণ ঘন সংখ্যা নয়। তাহলে এই ঘনমূল করার পর, এটা কি বলা হয় কিউব রুট বা ঘনমূল, ঘনমূল করার পর যদি আমরা পূর্ণ সংখ্যা পাই তাহলে মূলদ, আর পূর্ণ সংখ্যা না পাইলে অমূলদ। অর্থাৎ আমরা যদি ঘনমূলের ভিতরে এগুলো দেখি, যেমন কিউব রুট অফ 1, কিউব রুট অফ 8, কিউব রুট অফ 27, কিউব রুট অফ 64, এগুলো দেখলে এগুলো সব মূলদ হবে। আর এর বাইরে যারা আছে তাদের উপর ঘনমূল থাকলে অমূলদ হবে। এখন প্রশ্ন হতে পারে যে পূর্ণ সংখ্যা আসবে না দশমিক আসবে, বোঝার উপায়টা কি? দেখেন বোঝার উপায়টা, যেমন আমি লিখলাম এইটা, যখনই আপনার এখানে কিউব রুট থাকবে, মনে রাখবেন রুট কাটার জন্য পাওয়ার 2 লাগে, আর কিউব রুট কাটার জন্য পাওয়ার 3 লাগে। তাহলে কিউব রুট থাকলে ভিতরে পাওয়ার 3 বাঁধানোর চেষ্টা করবো। 8কে লাগা যায় 2 কিউব, এটা কাটা যায় থাকে 2, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, যেহেতু এর ঘনমূল করার পর পূর্ণ সংখ্যা পাইছি মূলদ সংখ্যা। আরেকটা দেখেন, কিউব রুট অফ 125, এখানে কিউব রুট থাকা মানে কি করবো আমরা, ভিতরেটাকে পাওয়ার 3 দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ 3 দেওয়া যায়, এটা কাটা যায় থাকে 5। যেমন কিছু আমরা অমূলদ সংখ্যা দেখি এই টাইপের, কিউব রুট অফ 9, এই যে 9কে পাওয়ার 2 দেওয়া যায়, 2 এর সাথে এটা কখনো কাটা যাবে না, তাহলে এটা দশমিক আসবে। কত আসবে আমার জানা দরকার নাই, এবার দশমিক আসবে। তবে যেমন এইটা কিউব রুট অফ 30, এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে আপনারা একটু বলেন তো এইটা কি হবে? এটা কি হবে? এটা কি মূলদ নাকি অমূলদ বলবেন আপনারা? এটা কি মূলদ নাকি অমূলদ? তো বলেন অমূলদ কেন? কারণ আমি যখন এখানে কিউব রুট দেখছি, তাহলে ভিতরের সংখ্যাটা পাওয়ার 3 বাঁধানোর চেষ্টা করবো, যেহেতু এটা পূর্ণ ঘন সংখ্যা না, মানে পাওয়ার 3 দেওয়া যাবে না, তাহলে নিশ্চিত এটা চোখ বন্ধ করে অমূলদ, এটা আমি নিশ্চিত হয়ে গেছি। এবার লাস্ট একটা মজার মজার একটা পার্থক্য, এই 3টা পার্থক্য যে বা যারা বুঝবে, মূলদ অমূলদের চাকরির পরীক্ষা আসে সব পারবে তারা।
সব পারবে। পৌনপুনিক জিনিসটা কি? আচ্ছা, ব্যাপারটা হলো এরকম, যেমন আমি যদি লিখি 1.27272727 এরকম আরও অসীম পর্যন্ত আছে। তো ম্যাথমেটিশিয়ানটা চিন্তা করলো যে দশমিকের পর যেহেতু একই ডিজিট বারবার আছে, তাহলে আমি একটা কাজ করবো, 2-এর উপর একটা ফোঁটা দিব, 7-এর উপর একটা ফোঁটা দিব। তাহলে এই পৌনপুনিক, এটাই হয়ে গেল পৌনপুনিক। পৌনপুনিক জিনিসটার মিনিংটা হলো দশমিকের পর একই ডিজিট বারবার রিপিট হওয়া। তাহলে পৌনপুনিক সংখ্যা মানে দশমিকের পর যদি আমরা ডিজিট রিপিট দেখি বা পৌনপুনিক দেখি, তাহলে তারা মূলত হবে। আর ডিজিট যদি রিপিট না হয় তাহলে অমূলত হবে। একটু ব্যাপারটা আমরা ক্লিয়ার হই। কীরকম ক্লিয়ার হওয়া যায়? যেমন আমি লিখলাম 3.47474747 এরকম আরও আছে। এটাকে লেখা যায় 3.74 উপর পৌনপুনিক, 7-এর উপর পৌনপুনিক। এটাও যে কথা, এটা একই কথা। এটা থাকলেও মূলত, এটা থাকলেও মূলত। মানে আমরা যদি পৌনপুনিক দেখি তাহলে তো নিশ্চিত মূলত, অথবা দশমিকের পর যদি ডিজিট একই ডিজিট বারবার আসে তাহলে মূলত হবে। ব্যাপারটা যদি এরকম হয় 3.49274 হ্যাঁ 4 এটা কিন্তু এলোমেলো রিপিট, এখানে রিপিট হয় নাই। 4 রিপিট হলে অন্য কিছু রিপিট হয় না, এলোমেলো রিপিট, তাহলে এটা হবে অমূলত। তাহলে দশমিকের পর ডিজিট রিপিট হলে তার নাম কি? পৌনপুনিক। পৌনপুনিক থাকলে মূলত, আর পৌনপুনিক বাদে যদি এলোমেলো রিপিট হয় তাহলে অমূলত। শেষ। যেমন আমি লিখলাম 3.2929 এরকম আরও আছে, তাহলে এটা হবে মূলত। আর আমি লিখলাম 3.291752 এরকম আরও আছে, তাহলে এটা হবে অমূলত। আশা করি বুঝতে পারছেন। অথবা এরকম থাকতে পারে, এটা হলো কি মূলত, এই পৌনপুনিক থাকলে মূলত। আর এরকম থাকতে পারে, এটা হবে কি অমূলত। এই তিনটা পার্থক্য বুঝলেই কাজ শেষ। তাহলে কি বলছিলাম? দুনিয়ার সকল পূর্ণ সংখ্যা, সকল সাধারণ ভগ্নাংশ মূলত, আর পাই এগুলো হলো বিশেষ সংখ্যা, এগুলো হলো অমূলত। রুট থাকলে ভিতরের সংখ্যাটা যদি পাওয়ার 2 বানাইতে পারি মূলত, আর না পারলে অমূলত। ঘনমূল থাকলে ভিতরের সংখ্যাটা পাওয়ার 3 বানাইতে পারলে মূলত, না পারলে অমূলত। পৌনপুনিক থাকলে মূলত, না থাকলে অমূলত। মানে দশমিকের পর ডিজিট যদি রিপিট হয় মূলত, না হইলে অমূলত। এখন এই তিনটা জিনিসের কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে কমেন্টে বলেন, নাহলে আমি এবার প্র্যাকটিসে চলে যাব। কোনো সমস্যা আছে কিনা বুঝতে বলেন। দ্রুত বলেন কোনো সমস্যা আছে কিনা। মানে আপনি রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা থাকলে মূলত দেবেন, আর না থাকলে অমূলত দেবেন। আবার রুটের ভিতরে পূর্ণ গণসংখ্যা মানে গণমূলের ভিতরে বা কি রুটের ভিতরে যদি আপনি পূর্ণ গণসংখ্যা দেখেন তাহলে মূলত দেবেন, আর বাকি জব থাকলে অমূলত দেবেন। সহজ। এটাকে 2-3 ভাবে আমি বলতেছি। আর একটা নতুন মানে এই বুদ্ধিটাও কিন্তু ভালো, যে আমরা রুট থাকলে পাওয়ার 2 বানাইতে পারলে মূলত, আর না পারলে অমূলত। ঘনমূল থাকলে পাওয়ার 3 বানাইতে পারলে মূলত, না পারলে অমূলত। এখানে সসীমের ব্যাপারটা আছে। আচ্ছা, যদি ব্যাপারটা যদি এরকম হয়, এটা একটা মূলদ সংখ্যা, সাধারণ ভগ্নাংশ না, এটা একটা মূলদ সংখ্যা। এবার সসীমের ক্ষেত্রে বলছি, এটা যে মানে অসীমের ক্ষেত্রে বলছি। এই যে দেখেন, পৌনপুনিক মানে হলো যে অনেকগুলো ডিজিট থাকবে, শেষ নাই। আর এখানেও এরকম ডিজিটগুলো ডট ডট দেওয়া থাকবে, মানে সামনে আরো আসবে অসীম পর্যন্ত। আর সসীমের ক্ষেত্রে সেগুলো তো মূলদ হবে, কারণ সেগুলো সসীম মানে কি আপনি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, এবার আরেকটা তথ্য আছে, মানে এই একটা লাইন দিয়া আপনি কমপক্ষে 50টা এমসিকিউ পারবেন এই টাইপের, একটা লাইন দিয়ে, জাস্ট একটা লাইন। কি লাইনটা? একটা মূলদ আর একটা অমূলদ সংখ্যা যদি আমরা যোগ করি, সেই যোগফল, বিয়োগ করলে বিয়োগফল, গুণ করলে গুণফল, ভাগ করলে ভাগফল, সব অমূলদ হবে। মানে ব্যাপারটা এরকম যে একটা মূলদ আর অমূলদ সংখ্যা যদি আপনি যোগ করেন, এর অ্যান্সার সবসময় অমূলদ হবে। মানে ব্যাপারটা কিরকম? ধরেন 2 একটা মূলদ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যায় মূলদ, আর √7 একটা অমূলদ সংখ্যা, তাহলে এইটা যোগ করলে অ্যান্সার সবসময় অমূলদ হবে। আবার এদের যদি আমরা গুণ করি, অমূলদ হবে। এদের যদি আমরা বিয়োগ করি, অমূলদ হবে। হ্যাঁ, এইটাতে এটা যদি ভাগ করি তাহলে অমূলদ হবে। মানে মূলদের মধ্যে একটা অমূলদ যে কোনোভাবে ঢুকাইলে সেই অ্যান্সারটা অমূলদ হয়ে যায়। অথবা যদি আমি উপরে অমূলদ দিই, নিচে মূলদ দিই, তাও অমূলদ হবে।
অথবা এটা আগে দেই টু পরে দিই, তাও অমূলত হবে। সোজা কথা, একটা মূলদের সাথে আমি অমূলত আনলেই অ্যান্সার অমূলত হয়ে যাবে। কি বলছি? একটা মূলদের সাথে একটা অমূলত আনলেই অ্যান্সার অমূলত হবে। সোজা কথা, যোগ করি, বিয়োগ করি, গুণ করি, ভাগ করি, অ্যান্সার অমূলত। কি বলছি বলেন তো? যে আমরা যদি একটা মূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা যোগ করি, গুণ করি, ভাগ করি, বিয়োগ করি, সব সময় অ্যান্সারটা আমরা অমূলদ দিব। এবার আমার প্রশ্ন সমাধান শুরু। বলছে কোনটি মূলদ সংখ্যা? যেহেতু প্রত্যেকটা অপশনে রুট আছে, তাহলে আমি দেখবো যে রুটের ভিতরে কোন সংখ্যাটা পূর্ণবর্গ, অর্থাৎ পাওয়ার 2 আকারে প্রকাশ করা যায়। 5কে পাওয়ার 2 দেওয়া যায় না, তাহলে অমূলদ। 7কে পাওয়ার 2 দেওয়া যায় না, অমূলদ। 10কে পূর্ণবর্গ আকারে লেখা যায় না, অমূলদ। এইটা হচ্ছে অ্যান্সার। কারণ এই যে 4কে লেখা যায় 2 এর স্কয়ার, এটা কাটা যায় থাকে 2। যেহেতু এই জিনিসটার আউটপুট একটা পূর্ণ সংখ্যা আসছে, এটা অমূলদ। সরি, এটা মূলদ। অমূলদ, এগুলো সব অমূলদ। যেহেতু রুট করার পর পূর্ণ সংখ্যা পাইছেন, তাহলে মূলদ হবে। প্রশ্ন 20-এর অ্যান্সারটা একটু আপনারা দেন তো। অ্যান্সার করার সময় লিখবেন যে 20-এর অ্যান্সার কত, 20-এর ক নাকি খ, এরকম লিখবেন। প্রশ্ন 20-এর অ্যান্সারটা আপনারা দেন তো, দেখি কে পারে। প্রশ্ন 20, প্রশ্ন 20। প্রশ্ন 20 বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা? তাহলে রুটের ভিতরে 2 আছে, 2 তো পূর্ণবর্গ না, তাহলে এটা অমূলদ হবে। এবার ঘনমূল যেহেতু আছে, তাহলে ভিতরের সংখ্যাটাকে আমরা পাওয়ার 3 বানাবো। 8কে পাওয়ার 3 দেওয়া যায়, 2 এর কিউব করলে 8 হয়, এটা কাটা যায় থাকে 2। মানে 8 একটা পূর্ণ গণ সংখ্যা, তার ঘনমূল সবসময় মূলদ হবে। এটা হচ্ছে অ্যান্সার। এটা কেন অ্যান্সার না? ভিতরের সংখ্যাটা পাওয়ার 2 দেওয়া যায়, 2 দেওয়া যায়, 3 দেওয়া যায় না। ঘনমূল যেহেতু আছে, তাহলে পাওয়ার 3 বানাইতে হবে। বাট 9কে তো পাওয়ার 3 দেওয়া যায় না, বাদ। এবার এইটা একটা স্পেশাল অপশন, এটা একটু বুঝাই দিই আমি ভালো করে। আচ্ছা, √8 যে কথা, এটা একই কথা। নর্মালি এখানে 3 থাকলে যেহেতু আপনি ঘনমূল বলেন, তাহলে এখানে 2 থাকলে আপনি বর্গমূল বলবেন। এটাও যে কথা, এটাও একই কথা। এটা হলো একদম এক্স্যাক্ট কারেক্ট। বাট এটা আমরা ব্যবহার করি না, এই টুটা আমরা উজ্জ্ব অবস্থায় রাখি, দেই না। মানে এটার নামে হচ্ছে বর্গমূল। এই যে বর্গমূল, ঘনমূল, আবার চতুর্থ মূল, এরকম। তো ব্যাপারটা হচ্ছে এই √8ও যে কথা, মানে আমি বুঝাইতে চাচ্ছি এইটা, যে √ও যে কথা, এটা একই কথা। এইটার অরিজিনাল ফর্ম তো এইটা, এটা আমরা ব্যবহার করি না, বাট এটা দিই। তাহলে এই রুটের ভিতরে 8 থাকলে কি হবে? 8 তো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা কি অমূলদ? প্রশ্ন 21 বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা? রুটের ভিতরে 27 আছে, 27 পূর্ণবর্গ না, বাদ, অমূলদ। এই যে 27 পূর্ণ গণ সংখ্যা, তাহলে গণমূল করলে মূলদ হবে। এটা হচ্ছে অ্যান্সার। এই যে দেখেন, এটাকে 27কে লেখা যায় 3 এর কিউব, এটা কাটা যায় থাকে 3। এটার আউটপুট যেহেতু পূর্ণ সংখ্যা, এটাই হচ্ছে অ্যান্সার। এটা অ্যান্সার না, কারণ 7 পূর্ণ গণ সংখ্যা না, পাওয়ার 3 দেওয়া যায় না 7কে। 5কে পাওয়ার 3 দেওয়া যায় না, বাদ। 22 বলছে √2 কি ধরনের সংখ্যা? √2 একটি অমূলদ সংখ্যা, কারণ এই 2কে বড় আকার প্রকাশ করা যায় না। এর অ্যান্সারটা দশমিক আসে, আর রুট করার পর দশমিক পেলে সেটা চোখ বন্ধ করে অমূলদ। এই পর্যন্ত বুঝতে কারো অসুবিধা আছে? এখানে বুঝলে ডান লেখেন। এই পর্যন্ত বুঝলে ডান লেখেন, আমি সামনে চলে যাব। আমাদের কিন্তু এই চ্যাপ্টারের আরো একটা ক্লাস লাগবে, আর একটা ক্লাস নিয়ে এটা শেষ করে দিব আপনাদের এই চ্যাপ্টারটা। এবার একটু মজার জিনিস দেখাই, মানে প্রশ্নের ফাঁদ। এই প্রশ্নটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2023 সালে এসেছিল। ম্যাক্সিমাম সংখ্যক স্টুডেন্ট এটা ভুল করেছে। এটাকে বলতে পারেন প্রশ্নের ফাঁদ।
তো শুরুতে আমাদের যেটা করতে হবে, এটা আসলে শিটের থেকে বা এটা নেই, আমাদের শিটেও নেই বা লেকচার শিটেও দেওয়া হয় না, আমরা বোঝার জন্য এটা ইনক্লুড করছি। দুইটাই একই প্রশ্ন, মানে একই নাম্বার দেওয়া। প্রশ্নটা হলো যে √289 কী ধরনের সংখ্যা আর 289-এর বর্গমূল কী ধরনের সংখ্যা। এই দুইটা প্রশ্নের মধ্যে হিউজ পার্থক্য আছে। আচ্ছা, আগে আমরা 23 নাম্বারটা সমাধান করি। তো যেহেতু রুট আছে, ভিতরের সংখ্যাটাকে আমরা পাওয়ার 2 বানানোর চেষ্টা করবো। এটাকে লেখা যায় 17² 17 বর্গ করলে 289 হয়। এখন প্রশ্ন হতে পারে যে আপনি কিভাবে বুঝলেন যে 17² করলে এটা হবে? আপনার 1 থেকে কমপক্ষে 30 পর্যন্ত বর্গ সংখ্যা মনে রাখা লাগবে। আচ্ছা, তাহলে এটা কাটা যায়, থাকে 17। আমি এই জিনিসটার আউটপুট, যেহেতু এটা পূর্ণ সংখ্যা বলছেন, তাহলে মাস্ট বি মূলত, এখানে আমার কোনো সন্দেহ নাই। বাট এখানে আসলে কি বলছে? বলছে এইটার বর্গমূল, মানে এইটা তো এমনি এটা বর্গমূল আছে, তাহলে এর উপর আবার বর্গমূল ডাবল রুট। ব্যাপারটা এরকম যে √289 এর মানে হলো 17, তাহলে এই 17-র বর্গমূল মানে হলো √17। তাহলে √17 কি মূলত নাকি অমূলত? অমূলত। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা। যারা আমার কথাটা বোঝেন নাই, আর একবার দেখেন। এটা তো আমার একটা সংখ্যা, এর বর্গমূল মানে এর উপর আবার রুট, ডাবল রুট। এইটার বর্গমূল কি ধরনের সংখ্যা? তাহলে এইটার বর্গমূল মানে এর উপর রুট করতে হবে। তাহলে এইটুকু মানে তো 17। এখন 17 রুট করলে তো অমূলত হবে, কারণ 17 পূর্ণবর্গ না। তাহলে এই দুটো প্রশ্নের ডিফারেন্সটা কোথায়? আপনাকে এখানে প্রশ্ন করছে এইটা কি ধরনের সংখ্যা, তাহলে এটা একটা মূলত সংখ্যা। আর এখানে প্রশ্ন করছে এইটার বর্গমূল কি ধরনের সংখ্যা। সবাই ভাবে যে মনে হয় এর বর্গমূল পড়ছে। যদি এরকম বলতো ব্যাপারটা যে 289-এর বর্গমূল, তখন ঠিক ছিল। তা এর বর্গমূল মানে হলো এর উপর রুট। বাট এটা তো এমনি রুট দেওয়াই আছে, এর উপর বর্গমূল মানে আবার রুট দিতে হবে। সোজা কথা 23 নম্বরে বুঝাইছে ডাবল বর্গমূল। সোজা কথা এই যে এরকম, এটা তো ছিল এর উপর বর্গমূল 8টা রুট, তো একটা রুট কাটলে কত হয়? 17 হয়। 8টা রুট থেকে যায়, তাহলে 17 রুট মানে অমূলত সংখ্যা। 24 নম্বরে এটা না বুঝলে, 23 নম্বর যদি কেউ না বুঝেন আমাকে কমেন্টে বলবেন যে ভাই বুঝি নাই, আমি আর একবার বুঝাবো। 7√3 কোন ধরনের সংখ্যা? 7√3 7 একটি মূলত সংখ্যা, √3 একটি অমূলত সংখ্যা। তো আমরা জানি যে একটা মূলত আর অমূলত গুণ করলে সব সময় অ্যান্সার অমূলত হবে। অ্যান্সার গ নম্বর অপশন। এই বুঝছে কিনা? এই পর্যন্ত ডান কিনা? এই পর্যন্ত ডান হইলে আমি সামনে যাব। মূলত অমূলত কি পারবেন? ক্লাস শেষে আপনি যে কোনো চাকরি পরীক্ষার বই থেকে মূলত অমূলত প্র্যাকটিস করেন, না পারলে আমাকে বলবেন। আমাদের শিটে, যেমন আমি যে ম্যাথের শিট দেই, ওখানে সব BCS প্রাইমারি নিবন্ধনের প্রশ্ন, কোনো ভুংভাং ম্যাথ সেখানে নাই। কথা বুঝতে পারছি আমি? মানে ওখানে সব স্পেশাল প্রশ্নগুলো ইনক্লুড করা। এই প্রশ্নটায় বলছে ই কি ধরনের সংখ্যা? আমরা জানি ইজির মানটা 2.7 এরকম কিছু একটা, যেটা হচ্ছে একটা অমূলত সংখ্যা। এটা ইম্পর্টেন্ট, অনেকেই বোঝে না। যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √, কি পি কি মৌলিক সংখ্যা? আমরা পড়াই আসছি মৌলিক সংখ্যা কারা? এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ যায় না, যেমন 2, 3, 5, 7, 11, এরা সবাই মৌলিক। 13। এখন এই মৌলিক সংখ্যার বর্গমূল, পি একটা মৌলিক, তাহলে √p মানে মৌলিক সংখ্যার বর্গমূল চাইছে। তো মৌলিক সংখ্যার উপর রুট দেন, বর্গমূল দেন। তাহলে এরা কি মূলত হবে না অমূলত হবে? এরা সবগুলো অমূলত, কারণ এদেরকে বর্গমূল করলে দশমিক হয়। সোজা কথা, মৌলিক সংখ্যাগুলো পূর্ণবর্গ হয় না, তাই তার বর্গমূল করলে আমরা সবসময় দশমিক পাবো, যার কারণে অ্যান্সার অমূলত। ছাব্বিশ নাম্বারটা খেয়াল করেন, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে √p কি? পি একটা মৌলিক, যে কোনো মৌলিক, 2, 3, 5, 7 যে কোনো মৌলিক হইতে পারে। তো মৌলিক সংখ্যার উপর রুট দিলে আমরা সবসময় অমূলত পাবো অ্যান্সার। কেন অমূলত পাবো? কারণ এই মৌলিক সংখ্যাগুলো পূর্ণবর্গ না, তার রুট আসলে অমূলত হয়। 27 নম্বরে বলছে নিচের কোনটি অমূলত সংখ্যা? পাই একটা অমূলত সংখ্যা, √2 একটা অমূলত সংখ্যা, √11 অমূলত সংখ্যা। তাহলে অ্যান্সার হচ্ছে সবগুলা।
এটা ভালো করে খেয়াল করেন, 28। নিচের কোনটি অমূলদ সংখ্যা? ফোর্থ একটা মূলদ সংখ্যা বাদ। এই রুটটা যদি আমরা ভাঙাই, এই রুটটা 16-র উপরও দিতে হবে, 9-এর উপর দিতে হবে। 16 রুট করলে 4, 9 রুট করলে হয় 3। তাহলে এটা একটা ভগ্নাংশ যা মূলদ সংখ্যা। এখানে আমরা আসি, এই কিউব রুটটা 64-র উপরও হবে, 8-এর উপরও হবে। 64 কিউব রুট করলে কত হয়? 4 হয়। 8-এর কিউব রুট করলে কত হয়? 2 হয়, তাই না? তাহলে এখানে হয় 2। এটা ক্যালকুলেশন করার পর একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। এটা হলো অ্যান্সার। কারণ 3 একটা মূলদ আর রুটটা একটা অমূলদ। মূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে অমূলদ হবে। এখানে একটা টাইপিং মিস্টেক আছে, এখানে 3 দিতে হবে, এটা 3 হবে এখানে। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এই দেখেন, √27 একটা অমূলদ। অমূলদকে মূলদ দ্বারা ভাগ করলে অমূলদ হয়, এটা হচ্ছে অ্যান্সার। এটা কেন অ্যান্সার না? এটার অ্যান্সারটা হবে 3, যা পূর্ণ সংখ্যা, এটা মূলদ। এটার অ্যান্সার হবে 2, যা পূর্ণ সংখ্যা, মূলদ। এই কিউব রুটটা 27-এর উপরও দিতে হবে, 8-এর উপরও দিতে হবে। 27-এর কিউব রুট করলে হয় 3, 8-এর কিউব করলে হয় 2। এটা একটা ভগ্নাংশ যা মূলদ। তাহলে এই সবগুলো অপশনের মধ্যে ক নাম্বার হচ্ছে অমূলদ ছিল আমাদের। 25, 26, 27, 28, 29, এখানে কোনটা বোঝেন নাই? কমেন্টগুলো একটু চেক দিচ্ছি আপনাদের। আঠাশ নাম্বারটা বুঝি নাই। 28 কোনটা? এটা। নিচের কোনটি অমূলদ? অমূলদ চাইছে, তাহলে 4 একটা পূর্ণ সংখ্যা যা মূলদ সংখ্যা, বাদ। এই যে √16/9, এই রুটটা 16-র উপরে দিতে হবে, 9-এর উপর দিতে হবে। তো আপনি 16-র উপরে রুট দিলে কত পাবেন? 4 পাবেন। 9-এর উপর দিলে 3 পাবেন। তো এটা একটা ভগ্নাংশ না? যে কোনো ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশ সবসময় মূলদ হয়। কারণ মূলদ সংখ্যার ডেফিনেশন তো হলে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। তাহলে যেহেতু ভগ্নাংশ আকারে প্রকাশ করছে এই সংখ্যাটাকে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। আবার এই যে কিউব রুটটা দেখতে পাচ্ছেন, 64-র উপরও আছে, 8-এর উপরও আছে। 64-এর কিউব রুট করলে কত হয়? 4 হয়। 8-এর কিউব রুট করলে কত হয়? 2 হয়। তো এটা ক্যালকুলেশন করার পর পূর্ণ সংখ্যা পাইছি, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। বাট এই 3 একটা মূলদ সংখ্যা আর রুটটা একটা অমূলদ সংখ্যা। মূলদকে অমূলদ দ্বারা ভাগ করলে অমূলদ হয়, পরে আসলাম একটু আগে। 29 বোঝেন নাই। নিচের কোনটি অমূলদ সংখ্যা? এই যে √27, এটা কি মূলদ নাকি অমূলদ আমাকে বলেন? এটা একটা অমূলদ সংখ্যা। 3 কি মূলদ নাকি অমূলদ বলেন? মূলদ। তাই অমূলদকে মূলদ দ্বারা ভাগ করলে অ্যান্সার সবসময় অমূলদ হবে। মানে মূলদের মধ্যে অমূলদ ঢুকলেই অ্যান্সার অমূলদ। এটা হচ্ছে অ্যান্সার। এটা কেন অ্যান্সার না? এই কিউব রুট আছে মানে কত? ভিতরে পাওয়ার 3 বানাইতে হবে। এই এক লাইন গ্যাপ দিছি মানে একদম বোঝেন নাই। 27কে কি লেখা যায়? 3 কিউব, এটা কাটা যায় থাকে 3। এটা ক্যালকুলেশন করার পর পূর্ণ সংখ্যা পাইছেন, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। কি বলছিলাম যে ভাই, কিউব রুটের ভিতরে পূর্ণ গণসংখ্যা থাকলে চোখ বন্ধ করে মূলদ। 27 পূর্ণ গণসংখ্যা মূলদ, 8 পূর্ণ গণসংখ্যা মূলদ। আবার এইটা যারা বোঝেন না, এই অপশনটা যারা বোঝেন না, খেয়াল করি একটু সবাই। এই জিনিসটা 27-এর উপরও দিতে হবে, 8-এর উপরও দিতে হবে। তো 27-এর কিউব রুট করলে 3 হয়, এর কিউব রুট করলে 2 হয়। এটা ভগ্নাংশ। তো যে কোনো ভগ্নাংশ কি হয়? মূলদ হয়। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 29 নম্বরে কোনটা বোঝেন নাই বলেন, এটা আবার বোঝাবো। আপনার এইটা অ্যান্সার শিওর। আপনি কিভাবে বুঝলেন? √27 একটি মূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা। √27 একটা অমূলদ সংখ্যা। 3 একটা মূলদ সংখ্যা। অমূলদকে মূলদ দ্বারা ভাগ করেন বা মূলদকে অমূলদ দ্বারা ভাগ করেন, যাই করেন না কেন, অ্যান্সার অমূলদ। মানে আমরা মূলদের ভিতরে অমূলদ যখন চোখে পড়বে, অমূলদ থাকলেই অ্যান্সার অমূলদ। আমার ফাইনাল কথাটা কি? অমূলদ থাকলেই তার অ্যান্সার অমূলদ। 28-এর কি হয়েছে? 28 না 24 কি লিখছেন আপনি বলেন তো? 28 কোনটা না 24 কোনটা? মানে কোনটা ভেঙে বলে দিতে হবে। 28 নাম্বার নাকি 24 নাম্বার? 28 লিখছেন না 24 লিখছেন? 28 নাম্বার তো ভেঙেই দিলাম সবগুলো, এই প্রত্যেকটা তো ভেঙে দিলাম। তো এটা আবার কি ভাঙবো? মানে এই 28টার ভাঙার কি আছে? 4 একটা পূর্ণ সংখ্যা, মূলদ, বাদ। এই 16টা মানে এই রুটটা 16-এর উপরও আছে, 9-এর উপরও আছে। মানে সিম্পল কথা আপনারা বোঝেন না। এই 9 রুট করলে কত হয়? 3 হয়। এটা একটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ মানেই মূলদ।
মূলদের ডেফিনেশন কি পড়ছেন আপনি, যে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, এটাকে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারছি কিনা, তাইলে মূলত। এবার গ নম্বরে আসেন। এই এই জিনিসটা দুইটার উপরে দিতে হবে, এটা দুইটার উপরে আছে, এটা দুইটা সম্পত্তি, তাহলে এর উপরও দেন। এখন এইটাও যদি আপনাকে আবার ভাঙাই দেওয়া লাগে, এগুলো তো করাই আসছি মাত্র, যখন মূলধন মূল্য কিন্তু সব করানো। এখন এগুলো ভাঙাই দেওয়ার তো সুযোগ নেই ভাই। 64কে লেখা যায় 4 এর পাওয়ার 3, এটাকে লেখা যায় 8 এর পাওয়ার 8কে লেখা যায় 2 এর পাওয়ার 3, এইটা কাটা যায় থাকে 2, এইটা কাটা যায় থাকে 4। তাহলে অ্যান্সার যেহেতু একটা পূর্ণ সংখ্যা পাইছেন, তাহলে একটা পূর্ণ সংখ্যা সবসময় কি হবে, মূলত হবে। আর এইটা কেন অ্যান্সার, 3 একটি পূর্ণ সংখ্যা, √2 একটি অমূলত সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যা মানে মূলত, তাহলে মূলতকে অমূলত দ্বারা ভাগ করলে অ্যান্সার অমূলত হবে। তো এইটা অমূলত মানে বাকি সব মূলত, তাও চেক করতে হবে, প্রত্যেকটা অপশন আমাদের চেক করতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ সেটা সামনেই বুঝতে পারবেন যে কেন এই কথাটা বলছি, প্রত্যেকটা অপশন চেক করা লাগবে আমাদের। আর যারা যেটা বুঝতে পারবেন না, রিপিট দেখে নেবেন, ক্লাসে প্রচুর রিপিট করি আমি, এবং ভিডিও যেহেতু থাকে বারবার দেখে নিতে পারবেন। এই দেখেন প্রশ্নের ফাঁদ, আবার আসছি। নিচের কোনটি অমূলত সংখ্যা? আপনাদের যখন বলছিলাম যে পৌনঃপুনিক মানেই মূলত, পৌনঃপুনিক মানেই মূলত, এই পৌনঃপুনিক চোখে দেখছেন মূলত, পৌনঃপুনিক চোখে দেখছেন মূলত, 9 রুট করলে 3 হয় মূলত। তাহলে আপনারা যেহেতু দেখতে পাচ্ছেন 3টা অপশন যেহেতু মূলত, তাহলে মনে হয় এইটা অমূলত, দাগাইবেন। এবার এটাও চেক করে আপনাকে দেখতে হবে, এটা চেক করে আমরা দেখি। ভিতরে কাটাকাটি যায়, এটাকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 3 নং 27, এটাকে 3 দিয়ে ভাগ করলে 16, অর্থাৎ ভিতরে আমরা 3 দিয়ে কাটাকাটি করছি, 3 দিয়ে কাটলে 9, 3 দিয়ে কাটলে 16, তাহলে থাকতেছে কত, √9/16। এই রুটটা 9 এর উপরও আছে, 16 এর উপরও আছে, 9 রুট করলে হয় 3, 16 রুট করলে হয় 4, এটা একটা ভগ্নাংশ, তাহলে এটাও তো মূলত। তাহলে এখানে সবগুলাই মূলত, অ্যান্সার সঠিক মানে এই প্রশ্নটার অপশনে কোনো সঠিক উত্তর ছিল না। সঠিক উত্তর না থাকলে আমরা সেটা দাগাবো না, সেই অপশনটি আমরা দাগাবো না। ভালো করে আরেকবার বোঝাই আসতেছি, নিচের কোনটি অমূলত? এইখান দেখতে পাচ্ছি পৌনঃপুনিক চিহ্ন আছে, ফোঁটা আছে, ফোঁটা থাকলেই মূলত, এটা মূলত, এটা মূলত। এই যে 9 রুট করলে 3 হয়, 9 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার বর্গমূল মূলত, এটাও বাদ, তাহলে 3টা যেহেতু মূলত, তাহলে আপনারা বলবেন এটা অমূলত। এখন এইটা আমরা ক্যালকুলেশন করলাম, 27কে ভাগ করা যায় 3 দিয়ে 9, এটাকে ভাগ করা যায় 3 দিয়ে 16, 9 রুট করলে হয় 3, 16 রুট করলে হয় 4, এটা ভগ্নাংশ, তার মানে মূলত, তাহলে সঠিক উত্তর নেই। এবার যে নিয়মটা পড়াইছিলাম লাস্টে, যে দশমিকের পর ডিজিট যদি রিপিট হয় তাইলে মূলত, আর রিপিট না হইলে অমূলত, তার প্রশ্ন আমরা সমাধান করব। নিচের কোনটি অমূলত সংখ্যা? অমূলত বলছে, তার মানে দশমিকের পর ডিজিট রিপিট হবে না। এই দেখেন দশমিকের পর ডিজিট রিপিট হয়েছে, এটা মূলত, রিপিট হয়েছে মূলত, রিপিট হয়েছে মূলত, এখানে রিপিট হয় নাই, এটা অমূলত। 1 রিপিট হইলো, 5 রিপিট হয় নাই, 8 রিপিট হয় নাই, 3 রিপিট হয় নাই, তাহলে এটা একটা অমূলত সংখ্যা। অমূলত বলছে মানে দশমিকের পর ডিজিট রিপিট হবে না, এগুলো যেহেতু সেগুলো সব মূলত। 33-এর অ্যান্সার কত বলেন তো? 33, 33-এর অ্যান্সার কত? 33, প্রশ্ন 33-এর অ্যান্সার কত লিখবেন? 33 ক না গ না খ, কোনটা? 33 উত্তর করেন। এরপর আমাকে বললেন যে আপনারা মূলত মূলত পারেন কি পারেন না। দেখেন অমূলত বলছে, তার মানে দশমিকের পর ডিজিট রিপিট হবে না, এখানে রিপিট হয়েছে 1 1 1, এটা মূলত। 10 10 10, এটা মূলত। 100 100 100, এটা মূলত। এখানে দেখেন একবার 10 রিপিট হয়েছে, একবার 100 রিপিট হয়েছে, একবার 1000 রিপিট হয়েছে, তার মানে এখানে এলোমেলো রিপিট হয়েছে, ঠিক মতো রিপিট হচ্ছে না, এটাই হচ্ছে আনসার। এখানে 1 রিপিট হয়েছে, 10 রিপিট হয়েছে, 100 রিপিট হয়েছে, বাট এখানে 10 একবার, 10 কি 100 এর সমান, 100 কি 1000 এর সমান? নো, তাহলে ঠিক হইল না। এখন বলেন কোনো প্রশ্ন আছে কিনা, নতুন টপিকে যাব। এর আগে কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হলে আমাকে বলেন। এবার চলে যাচ্ছি ধারাবাহিক সংখ্যা, ক্রমিক সংখ্যা, যেটাকে বলা হয় কনজিকিউটিভ নাম্বার বা পরপর সংখ্যা, এর অপর নাম কি? পরপর সংখ্যা।
কতগুলো সংখ্যা যদি নির্দিষ্ট ক্রমে সাজানো থাকে ওই সংখ্যাগুলোকে আমরা ধারাবাহিক সংখ্যা বলি। যেমন 1 2 3 4 5 6 7 এগুলো সব ধারাবাহিক সংখ্যা। নর্মালি ধারাবাহিক সংখ্যা বলতে এগুলাকে বোঝায়, এই যে সিরিয়াল ধরে রিপিট হবে, সিরিয়াল ধরে রিপিট হবে, এটাকে বলা হয় জোড় ধারাবাহিক সংখ্যা। যে 2 4 6 8 10, আবার এগুলো কি 1 3 5 7 এগুলোকে কি বলা হয় বিজোড় ধারাবাহিক সংখ্যা। এটা একটা ধারাবাহিক সংখ্যা, যেমন 5 10 15 20 25 এটা ধারাবাহিক সংখ্যা। তাহলে নির্দিষ্ট ক্রমে সাজানো থাকবে। এই ধারাবাহিক সংখ্যা থেকে আমরা কিছু প্রশ্ন দেখব, খুবই ইম্পর্টেন্ট, মানে প্রাইমারির জন্য মারাত্মক লেভেলের ইম্পর্টেন্ট, এটা পড়তে হবে আপনাকে। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? আপনাকে আমি আগে বেসিক নিয়মটা দেখাবো, তারপরে কয়েক সেকেন্ডে কিভাবে সমাধান করবেন তা তো আমাদের হাতে আছেই। আগে বেসিকটা দেখি। ক্রমিক সংখ্যা মানে দুইটা, একটা বড় একটা ছোট হবে, মাস্ট বি। ক্রমিক সংখ্যা একটা বড় একটা ছোট হবে। তো আমরা তো জানি না, ধরি ছোট সংখ্যাটি এক্স, তাহলে বড় সংখ্যাটা হবে এক্স প্লাস 1। এখন প্রশ্ন হতে পারে যে ভাই বড় সংখ্যা এক্স প্লাস 1 কেন? নর্মালি ক্রমিক সংখ্যা মানে যে 1 2 3 এগুলা সিরিয়াল করা, তাহলে ক্রমিক সংখ্যা 1 করে বৃদ্ধি পায়। ছোটটা যদি আমরা এক্স ধরি, পরেরটা হবে এক্স প্লাস 1। যেমন প্রথমটা যদি 1 হয়, পরেরটা হবে 2, তাহলে 1 থেকে 2 কিভাবে পাবেন? 1 যোগ করলে পাবেন। সোজা কথা, ক্রমিক সংখ্যার ক্ষেত্রে প্রথমটা যদি এক্স ধরি, পরেরটা হবে এক্স প্লাস 1। এখন এটা বড়, তাহলে বড়টা আগে লিখলাম, ছোটটা পরে লিখলাম। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর মানে বিয়োগফল বা পার্থক্য, তাহলে বড়টার স্কোয়ার ছোটটার স্কোয়ার, বিয়োগের সময় বড়টা আগে দিতে হয়, তাকে দিছি। বড়টার বর্গ ছোটটার বর্গ, এই বর্গের বিয়োগফল হচ্ছে 199। আরেকবার খেয়াল করি, ক্রমিক সংখ্যা একটা হলো এক্স প্লাস 1, একটা হলো এক্স। এই ক্রমিক সংখ্যার বর্গ, এই ক্রমিক সংখ্যার বর্গ, এই বর্গের বিয়োগফল হবে 199। এখন ভিতরে এখানে সূত্র যায়, প্লাস বি হোল স্কোয়ার সূত্র যায়, এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, সূত্রে ফেলাইলাম। এটা কাটা যায়, এখানে থাকে 2x প্লাস 1, 2x ইজিক্যাল টু কত হবে? এই এক এই পাশে বিয়োগ হয়ে যাবে, অতএব x এর মানটা হবে 198 ভাগ 2, তার মানে 99। তাহলে ছোট সংখ্যাটা হচ্ছে 99, বড় সংখ্যাটা হবে 99 প্লাস 1, তার মানে 100। তাহলে আমাদের বড় সংখ্যা চাইছে, অ্যান্সার হচ্ছে 100। এটা হলো বেসিক সমাধান। আর এই প্রশ্নগুলো আমরা কয়েক সেকেন্ডে সমাধান করতে পারবো যদি দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে। বড় সংখ্যা বের করার জন্য এই বর্গের অন্তরের সাথে 1 যোগ করতে হবে, 1 যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। এখন এখানে একটা টেকনিক আছে, আরও একটা টেকনিক আছে। টেকনিকের মধ্যে টেকনিক কীরকম? আপনি যখন বড় বা ছোট যে কোনো একটা সংখ্যা বের করবেন, আরটা বের করা দরকার নাই। আচ্ছা ভাই, বড় সংখ্যা যদি 100 হয়, এর আগে অবশ্যই 99 আছে, আর আপনি চাইলে সূত্রের মাধ্যমে বের করতে পারেন। ছোট সংখ্যা বের করার জন্য বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দেবেন। এই টেকনিকের মাধ্যমেই করে ফেলবেন, প্রাইমারিতে এইভাবেই করবেন, তাহলে সময় বাঁচবে। আমরা আরও কিছু প্র্যাকটিস করি। দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাহাদের বর্গের অন্তর 47। এই 38-এর অ্যান্সার কত বলেন তো? 38-এর অ্যান্সার কত? টেকনিক কি বলছি? বড় সংখ্যার জন্য বর্গের অন্তর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবো, আর ছোট সংখ্যা বের করার জন্য বর্গের অন্তর থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবো। 38-এর অ্যান্সার সবাই কমেন্টে জানান। আটত্রিশের অ্যান্সার সবাই পারছে। এবার দেখেন, তাহলে আমরা বড় সংখ্যা বের করার জন্য এই যে বর্গের অন্তরের সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করব। আরে ভাই, বড় সংখ্যা বের করার পর ছোট সংখ্যা বের করার সময় নষ্ট করার কিছু নাই। বড় সংখ্যা 24 মানে এর আগে 23, তাহলে অ্যান্সার 23 24। আর আপনার যদি সময় নষ্ট করতে ইচ্ছা হয় তাহলে আপনি এটা করতে পারেন।
যদি আপনার ইচ্ছা হয়। আপনি 23 বের করলে বলতে পারবেন যে 24 পরবর্তী সংখ্যা, 24 বের করলে বলতে পারেন পরবর্তী আগের সংখ্যাটা 23। মানে ছোট সংখ্যা বের করলে বড় সংখ্যা বলা যাবে, বড় সংখ্যা বের করলে ছোট সংখ্যা বলা যাবে। আর এই প্রশ্নটাই বলছে কি, দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যা দ্বয়ের যোগফল। এবার দুটো সংখ্যা বের করে যোগ করতে বলছে। বড় সংখ্যা বের করি। বড় সংখ্যা 9 মানে ছোট সংখ্যা 8 হবে নিশ্চিত। তাহলে একটা সংখ্যা 9, একটা সংখ্যা 8, এবার যোগ করেন, সংখ্যাগুলো যোগ করতে বলছি। শেষ। আজকে এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা বাকি পার্টটা শেষ করব। আবারও বলছি, এই যে 38, 37 এগুলো হলো প্রাইমারির জন্য ট্রাম্প কার্ড, এগুলো আসবেই, যে কোনো একটা ধাপে প্রশ্ন আসবে। প্রাইমারিতে 3-4টা ধাপ হয় না, 3 ধাপ হয় না, তাহলে যে কোনো একটা ধাপে এই প্রশ্ন 100% আসবে, মানে সম্ভাবনা বেশি। 100% ভাবে বলা যায় না, তাহলে তো আমার প্রশ্ন করা লাগবে। 100% তো বলা যায় না, কিন্তু 95% আপনি বলতে পারেন, এগুলো আসবেই। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আর ক্লাস তো এখন ফেসবুকে নতুন নিয়ম হয়েছে যে ক্লাস ডিলিট হয়ে যাবে, তো এই ক্লাস আবার রাতে আমি আবার আপলোড করে দিব। নতুন নিয়ম, 30 দিন পর ফেসবুকে লাইভ ক্লাস ডিলিট হয়ে যাবে। একজন আবার 40টা বোঝে নাই, খেয়াল করি। দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 17 হলে সংখ্যা দ্বয়ের যোগফল। মানে দুইটা ক্রমিক স্বাভাবিক সংখ্যা আপনাকে বের করবেন, এই নিয়মে বের করছেন, এখন এই দুটো সংখ্যা যোগ করতে বলছে আপনাকে। ঠিক আছে, এই দুইটা সংখ্যা আপনাকে যোগ করতে বলছে। কি বলছি আর একবার খেয়াল করেন। এই প্রশ্নটাতে তো সংখ্যা দুইটা বের করতে বলছে, আর এখানে সংখ্যা দুইটা বের করে আবার সংখ্যা যোগ করতে বলছে। সংখ্যা দ্বয়ের যোগফল মানে দুইটা সংখ্যা। তাহলে আপনি আগে বড় সংখ্যা বের করছেন, ছোট সংখ্যা তারপর যোগ করছেন। ঠিক আছে, একজন লিখছেন এত তাড়াতাড়ি শেষ, এই অনেকে মাথায় ধরে গেছে, বুঝতেছে না, আবার আরো বোঝাইলে তো আরো বুঝবেন না। ক্লাসে সময় নষ্ট করে লাভ আছে কোনো? যদি আমি অল্প কথায় বোঝাইতে পারি, আমার বেশি কথা বলা দরকার আছে? বলেন না, আমাদের চাইতে বেশি বুঝতে চাই না, আমরা আমাদের মতো আমাকে করতে দেন। ঠিক আছে, আমরা আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকবে। যে ফি দিয়ে ভর্তি হয়েছেন বাংলাদেশে, এভাবে ফিতে আর কোনো পড়াবে না কেউ। না, আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব। আমরা যে সব পড়াই উল্টাই ফেলে দিচ্ছি তাও না, আমরা চেষ্টা করতেছি। ঠিক আছে, মানে আমাদের সর্বোচ্চ সাপোর্ট থাকবে এখানে, সর্বোচ্চ। একজন লিখছেন আমরা যারা নিয়মিত ক্লাস করছি সবাই মিলে গ্রুপ স্টাডি করলে কেমন হয়? এই গ্রুপ খুললে আমরা কিন্তু এর কোনো ভিতরে, আমরা কোনো টিচাররা এর ভিতরে নাই, আমরা এর দায়ভার কিন্তু আমরা নিতে পারবো না কোনো ব্যাপার স্যাপার হইলে। এইসব মেসেঞ্জারে পড়াশোনা বাদ দিয়ে নিজেরা বাসায় পড়াশোনা করেন, কাজে দিবে। আবারও বলছি, যেমন আজকে আমি ম্যাথ ক্লাস নিলাম, সায়েন্স আর ইংরেজি ক্লাস নিলেন, সামনে বাংলা ক্লাস হবে, জিকে ক্লাস হবে, মানে আপনারা 100% এফোর্ট পাবেন আমাদের পক্ষ থেকে, 100% এফোর্ট পাবেন। ঠিক আছে, সর্বোচ্চ চেষ্টা থাকবে, এবং আপনাদের জিমায় বললে হবে না। অনলাইনে কোর্স করা এত সোজা না। ওই প্রথম 10-12 দিন সবাই ক্লাস করে, এবার মাঝখানে দেয় আর খোঁজ থাকে না। তা আমি চেষ্টা করবো আপনারা 100% সবাই শেষ পর্যন্ত থাকেন, একটা ভালো আউটপুট পাবেন। এবং আমি আরেকটা কথা দিচ্ছি, এই কোর্স শেষে এমন একটা ক্লাস নিব, রিভিশন ক্লাস, যেখানে আমি গণিতের টপ, প্রাইমারির জন্য টপ যে টপিক, এরকম 15 থেকে 20টা টপিক এক ক্লাসে শেষ করব। কি বলছি বলেন তো, আমার কথাটা রিপিট করি আবারও। এই কোর্স শেষে একটা রিভিশন ক্লাস হবে, সেটা হলো টপ প্রাইমারির জন্য যে টপ গুরুত্বপূর্ণ টপিক আছে। ঠিক আছে, তাহলে ভালো থাকেন সবাই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করেন।